হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু 4 পাই আইডিয়াস। আজকে আমি একাদশ শ্রেণীর প্রাকৃতিক জগৎ ও পরিমাপ সম্পর্কিত কিছু আলোচনা করব, অর্থাৎ প্রথম অধ্যায়টা নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। মৌলিক রাশিগুলির ওপর ভৌত রাশির নির্ভরতা যে রাশিমালার সাহায্যে প্রকাশ করা হয় তাকে ওই ভৌত রাশির মাত্রা বলা হয়। সাধারণত আমরা দৈর্ঘ্য তাকে এল, ভর তাকে এম এবং সময় তাকে ক্যাপিটাল টি এগুলো দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, বলে রাখি এখানে মাত্রাকে সর্বদাই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। সাধারণভাবে বিভিন্ন মৌলিক রাশির মাত্রার সাহায্যে অন্যান্য লব্ধ রাশির মাত্রা প্রকাশ করা হয়। যেমন মনে করো বেগ। বেগ সমান আমরা কি জানি না, সরণ বাই সময়। তাহলে সরণের মাত্রা কি হবে না, সরণের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা এল বাই সময়। এটি হলো গতিবেগের মাত্রা। এবার আসছি মাত্রীয় সমীকরণ কি জিনিস। কোনো ভৌত রাশি একাধিক রাশির উপর নির্ভর করলে ওই ভৌত রাশিটি অন্যান্য রাশির সঙ্গে একটি নির্দিষ্ট সমীকরণের সাহায্যে যুক্ত থাকে। এই সমীকরণটির দুপাশের রাশিগুলির মান না লিখে কেবলমাত্র মাত্রা লিখলে যে সমীকরণ পাওয়া যায় তাকে ওই রাশির মাত্রীয় সমীকরণ বা ডাইমেনশনাল ইকুয়েশন বলা হয়। আচ্ছা, এবার আসি মাত্রার সমতা নীতি। আমরা জানি কোনো লব্ধ রাশির মাত্রীয় সংকেত মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করা হয়, অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, প্রবাহ মাত্রা ইত্যাদি। মৌলিক রাশিগুলি যেহেতু নির্দিষ্ট, তাই কোনো লব্ধ রাশির মাত্রা দুই প্রকার হতে পারে না। যদিও মাত্রা নির্ণয়ে লব্ধ রাশির যে কোনো সংজ্ঞাসূত্র ব্যবহার করা যায়, আবার দুটি রাশি এক প্রকার হলে তাদের মধ্যে যোগ বা বিয়োগও সম্ভব। যেমন ভরের সঙ্গে ভরেরই কেবল যোগ বা বিয়োগ সম্ভব, ভরের সঙ্গে দৈর্ঘ্য বা বেগের যোগ বিয়োগ অসম্ভব। আবার কোনো রাশি ওই জাতীয় রাশিরই সমান হয়, অন্য প্রকার রাশির সমান নয়। যেমন দৈর্ঘ্য বেগ বা আয়তনের সঙ্গে সমান হতে পারে না, তাই কেবল দৈর্ঘ্যের সঙ্গে বেগ এবং আয়তনের সমীকরণ গড়ে তোলা সম্ভব। সুতরাং কোনো সমীকরণের দুপাশের সব টার্মকে যদি আমরা নিয়ে নিই তাহলে দেখব কি একই প্রকার রাশি হবে, অর্থাৎ সমীকরণের বাঁ দিকে যা মাত্রা হবে ডান দিকেও তাই মাত্রা হবে। তবে কিছু কিছু রাশি রয়েছে যাদের কোনো মাত্রা বা একক থাকে না। এই সমস্ত রাশিগুলোকে আমরা মাত্রাহীন রাশি বলি এবং একক নিরপেক্ষ রাশি বলি। এরা কিন্তু বিশুদ্ধ সংখ্যা, যেমন কোণ, অ্যাঙ্গেল, এটা কিন্তু আমাদের একটা মাত্রাহীন রাশি। এবার একটা ছকের মাধ্যমে কয়েকটা উদাহরণ দেখে নেব। দেখো, কৌণিক বেগ, তাই তো? কৌণিক বেগ মানে হচ্ছে কি কোণ ভাজিত সময়। তাহলে কোণের যেহেতু কোনো মাত্রা নেই তাই এটাকে 1 লেখা হয়েছে, আর সময়ের মাত্রা টি, তার জন্য এটা টি⁻−1। এবার দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটার নিরিখে যদি লিখতে চাই তাহলে m⁻0, l⁻0, t⁻−1 বা সিম্পলি t⁻−1 লিখলেও চলে। কৌণিক ত্বরণ, সেটা কৌণিক বেগ ভাজিত সময়। এবার কৌণিক বেগের তো আমি পেলাম t⁻−1, তাই তো? সেই t⁻−1 ভাজিত সময় কি দেখাচ্ছে, t⁻−2 হচ্ছে। সেটাকে এইভাবেও লিখতে পারি। জড়তা ভ্রামক, কৌণিক ভরবেগ, পর্যায়কাল, কম্পাঙ্ক, আপেক্ষিক ঘনত্ব, তাপ পরিবাহিতাঙ্ক এবং গ্যাসের সার্বজনীন ধ্রুবক। আচ্ছা, সার্বজনীন ধ্রুবকটার বিষয়ে একটু বলি। দেখো, পিভি সমান কি হয়ে যায় আমাদের, এন আর টি। তো তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে আমাদের, পিভি বাই এন টি। তাহলে চাপের মাত্রা কত হয়ে যায়, এম l⁻−1 t⁻−2 বাই মোল।
মোল সংখ্যাটা কেমনভাবে লেখা হয়? মোল আকারেই লেখা হয়। ঠিক আছে? উষ্ণতাকে কেলভিন, আর আয়তনকে কি লেখা হয়? এল কিউব। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো আমার সেটা হচ্ছে কি আমাদের এম এল স্কোয়ার কে টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1 মোল টু দি পাওয়ার -1। তো এই মাত্রিয় বিশ্লেষণের কিছু সমস্যাও আছে। মাত্রিয় বিশ্লেষণ দিয়ে যেমন আমরা বিভিন্ন থিওরিকে আমরা ডিডিউস করতে পারি বা কোনো একটা সূত্রকে আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি, তেমন কিছু এর সীমাবদ্ধতাও রয়েছে। আপাত দৃষ্টিতে মাত্রিয় বিশ্লেষণ সমস্যামুক্ত মনে হলেও এই পদ্ধতির ব্যবহারের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন ধরো, যদি কোনো সমীকরণে বিশুদ্ধ সংখ্যা বা মাত্রাহীন রাশি থাকে, তবে এগুলোর মান বা এরা কিভাবে সমীকরণে থাকে সেই বিষয়ে জানা যায় না। দ্বিতীয়ত, এই পদ্ধতিতে সংশ্লিষ্ট রাশিগুলির মধ্যে বীজগাণিতিক সম্পর্ক থাকলে তা প্রযোজ্য হয়, কিন্তু সম্পর্কটি যদি ত্রিকোণমিতিক বা লগারিদমিক বা সূচকীয় সম্পর্ক হয়ে থাকে তাহলে এই পদ্ধতি খাটে না। তাছাড়াও অনেক সময় দেখা গেছে দুটি ভিন্ন ভৌত রাশির মাত্রিয় সংকেত অভিন্ন। যেমন মনে করো বলের ভ্রামক, কার্য, আবার ধরো একক আয়তনের শক্তি ঘনত্ব ও চাপ। তাহলে মাত্রিয় সংকেত দিয়ে ভৌত রাশিগুলোর সঠিক পর্যালোচনা করার ক্ষেত্রে অনেক সময়তে অসুবিধা সৃষ্টি হয়। তো সেই অসুবিধাগুলোকে না হয় বাদ দিলাম। এখন এই মাত্রিয় বিশ্লেষণের সুবিধাকে কাজে লাগিয়ে আমরা কিছু সমীকরণ গঠন করার চেষ্টা করব। তো দেখো, প্রথমে দেওয়া আছে কি, গ্যাসে শব্দের বেগ ভি, আর গ্যাসের চাপ কত? পি, ঘনত্ব কত? রো। এই গ্যাসের বেগটা বলছে গ্যাসের চাপ এবং ঘনত্বের উপর নির্ভরশীল। মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ভি, পি এবং রো এর সম্পর্ক নিরূপণ করো। তো দেখো, আমি তো জানি না যে ভি এর সঙ্গে পি কিভাবে সম্পর্কযুক্ত, তাই না? তাহলে আমি ধরে নিচ্ছি কি, যে ভি ইজ প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার এক্স, আবার ভি ইজ প্রপোর্শনাল টু রো টু দি পাওয়ার ওয়াই। তাহলে যৌগিক ভেদটাকে কাজে লাগালে কি লিখতে পারি? ভি ইজ প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার এক্স রো টু দি পাওয়ার ওয়াই, বা এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে তুলতে পারি যে ভি সমান এরকম লিখতে পারি। এবার কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে আমি যদি মনে করো এক্স আর ওয়াই এর মান বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমার ভি এর সঙ্গে পি এবং রো এর সম্পর্ক বেরিয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে? ওই যে ডাইমেনশনাল হোমোজিনিসিটি যে নীতিটা ছিল, অর্থাৎ বাঁ দিকের মাত্রা আর ডান দিকের মাত্রা সমান হবে। আচ্ছা, ভি তো বেগ, এর মাত্রা কত? এল টি টু দি পাওয়ার -1, তাই না? আচ্ছা, তার সঙ্গে এম ওখানে থাকে না, তাহলে এম টু দি পাওয়ার 0 লিখতে পারি। ওকে, এটা এল টু দি পাওয়ার 1 লিখে দিলাম। কেটা আমার দরকার নেই, যেহেতু কেটা আমি কনস্ট্যান্ট রাশি ধরেছি, একটা নাম্বার ধরেছি, তাহলে কে এর মাত্রার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, পি চাপ, তাই তো? চাপের মাত্রা কত হয়ে যায়? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা ইন্টু এক্স। আর রো, রো মানে হচ্ছে ঘনত্ব, মানে হচ্ছে এম এল টু দি পাওয়ার -3, এটা ইন্টু রো। এইবার যদি আমি সব কটাকে একসাথে করি তাহলে কি দেখতে পাবো আমি? এরকম আসছে, এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার -x -3y, আর টি টু দি পাওয়ার -2x। এবার মাত্রার সমতা নীতি থেকে আমরা এম এল টি এদের মাত্রাগুলোকে সমান করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এক্স প্লাস ওয়াই সমান আসছে কত? 0, অর্থাৎ এক্স সমান কত? -y। ওকে, আবার দেখো -x -3y, এটা সমান কত?
ওয়ান। তাহলে এটাকে আমরা তো এরকম লিখতে পারি, যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই সরি মাইনাস থ্রি ওয়াই সমান ওয়ান, বা মাইনাস টু ওয়াই সমান ওয়ান, ওয়াই সমান মাইনাস হাফ। আচ্ছা, এখান থেকে দেখো এক্স সমান আমার আসছে প্লাস হাফ, তাই তো? এক্স সমান আসছে মানে মাইনাস টু এক্স সমান আসছে কত? মাইনাস ওয়ান, দ্যাট ইজ এক্স ওয়ান হাফ। তাহলে আমরা বলতে পারি কি, যে আমাদের যে সম্পর্কটা ছিল, যে ভি সমান সাম কনস্ট্যান্ট পি টু দি পাওয়ার এক্স রো টু দি পাওয়ার ওয়াই, যেখানে আমার এক্স সমান কত বেরোলো? হাফ, ওয়াই সমান কত বেরোলো? মাইনাস হাফ। আমরা লিখতে পারি ভি সমান কনস্ট্যান্ট এরকম, কারণ পি টু দি পাওয়ার হাফ মানে কত? রুট পি, আর রো টু দি পাওয়ার মাইনাস হাফ সমান কত? ওয়ান বাই রো তার রুট। এবার আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি যে কে এর মানটা কত আসে। কে এর মান যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, তাহলে সেটা দেখা যায় কে এর মানটা এক আসে। তাহলে সেক্ষেত্রে ভি সমান আমাদের এটা হয়ে যাবে। তো সেই কে এর মান যদি তুমি কে আকারেই রেখে দাও, কোনো মান না লিখো, তাতেও কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, এরপর আরো একটা উদাহরণে আমরা আসি। সনোমিটারের তারের কম্পাঙ্ক দেওয়া আছে এন। তো এন এর মাত্রা কত হয়ে যায় না? কম্পাঙ্ক মানে হচ্ছে এটা, তাই তো? এটা টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তারের দৈর্ঘ্য দেওয়া আছে এল। তাহলে ওয়ান বাই টুয়েল এই টি ড্যাশ বাই এম, এইটার মাত্রাও কিন্তু এটা হতে হবে। যদি হয়ে যায় তাহলে বলবো সমীকরণটা ঠিক আছে। এটা ওয়ান বাই এল। আচ্ছা, এইটা কত হবে? টান। টান মানে হচ্ছে একটা বল, এম এল টু দি পাওয়ার মাইনাস টু বাই এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কারণ কি, এইখানে যে ভরটা বলা আছে সেই ভরটা অ্যাকচুয়ালি বলা আছে, দেখো, তারের একক দৈর্ঘ্যে ভর। তাহলে এটা আসছে ওয়ান বাই এল, এটা আসছে এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে এটা হয়ে গেল এল বাই এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সরি, এই পার্টগুলো থাকছে না, তাহলে টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকছে। অর্থাৎ এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা একেবারে নিখুঁত ফর্মুলা। দেখো, সরল দোলকের কি বলা আছে? দোলনকাল। এই দোলনকালটা টি সমান এরকম একটা সম্পর্ক, তাই তো? যেখানে এল হচ্ছে কি কার্যকর দৈর্ঘ্য, আর জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। এটারও সমীকরণের যথার্থতা বিচার করতে বলেছে। তো দোলনকাল টি এর মাত্রা কত? ক্যাপিটাল টি। এবার আসছি আমরা, টু পাইটা যেহেতু একটা নাম্বার, সুতরাং ওইটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, ওর কোনো মাত্রা বা একক থাকবে না। এবার এল, এলটার মাত্রা এটা, আর জি মানে হচ্ছে কি ত্বরণ। তো ত্বরণ মানে তার মাত্রা কত হয়ে যায়? এল টু দি পাওয়ার মাইনাস টু, তাই তো? তাহলে এল টু দি পাওয়ার মাইনাস টু, এল এল কেটে গেল, টি স্কোয়ার হয়ে উঠে উঠে গেল। অর্থাৎ এটা কত হয়ে গেল আমাদের? টি হয়ে গেল, তাই তো? তাহলে মাত্রিক বিশ্লেষণ দিয়ে এই সমীকরণটা আমি যথার্থতা প্রমাণ করতে পারলাম। এইবার দেখো, এই সমীকরণটা, এটা একটা আদর্শ গ্যাসের সমীকরণ, ঠিক আছে? এই সমীকরণটা থেকে আমার বলা আছে কি, কনস্ট্যান্ট এ এবং বি এর মাত্রা নির্ণয় করতে হবে। তো আমি একটু আগেই বলেছিলাম যে ভরের সঙ্গে ভর যোগ হতে পারে, সময়ের সঙ্গে সময় যোগ হতে পারে, তাই তো? তাহলে দেখো, এইখানটায় যেহেতু এটা চাপ, তার মানে এই রাশিটার পুরোটার মানটা হতে হবে কত? চাপ। অর্থাৎ পি এর যা মাত্রা হবে, ঠিক আছে, যে পি রাশিটার যা মাত্রা হবে, সেই একই মাত্রা হবে কার? এ বাই ভি কিউবের, ঠিক আছে? এবার পি এর মাত্রা তো আমরা জানি, পি এর মাত্রা কত হয়ে যায় আমাদের? এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু, এটা চাপের মাত্রা। আচ্ছা, তার সঙ্গে আমার এই মাত্রাটার সঙ্গে এর মাত্রাটা সমান হবে।
অর্থাৎ এ সমান কত লিখতে পারি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর আয়তন, তাই তো, আয়তন মানে হচ্ছে এল কিউ, তার আবার কিউ, অর্থাৎ এম 3 3 9 মানে এটা +8 হচ্ছে, এটা টি টু দি পাওয়ার -2 হচ্ছে, তাই তো। তাহলে দেখতেই পাচ্ছি কি এম এইটা একটা হতে পারে। এবার বাকি অংশটার জন্য দেখি ভি মাইনাস বি স্কোয়ার, বিয়োগ একই মাত্রার মধ্যে হবে, অর্থাৎ বি স্কোয়ারের মাত্রা আর ভি এর মাত্রা একই হবে, তাই তো। তাহলে ভি সমান কত আমাদের, এল কিউ, তাহলে বি সমান কত, এল টু দি পাওয়ার 3/2, এইটি হয়ে যাবে কি আমাদের ভি এর মাত্রা, অর্থাৎ এইটা। আচ্ছা, এবার আসছি একটা বেশ ভালো প্রশ্নে। দেখো, বল, দৈর্ঘ্য, সময় মৌলিক রাশি হয়, যদি মৌলিক রাশি হয় তাহলে বলছে ভরের মাত্রা কত হবে, অর্থাৎ ভর, দৈর্ঘ্য, সময় এই তিনটা তো মৌলিক রাশি ছিল, তার জায়গায় আমি এখন বলটাকে বলছি মৌলিক রাশি, দৈর্ঘ্য আর সময়টা একই থাকছে, অর্থাৎ যেটা আমাদের এই যে এম এল আর টি ছিল না, তার পরিবর্তে আমি এটাকে রিপ্লেস করছি এফ এল আর টি দিয়ে। তাহলে বলছি যে ভরের মাত্রা কত হবে। দেখো, ভর সমান তো আমরা লিখতে পারি বল ভাজিত ত্বরণ, তার মানে বল বাই দৈর্ঘ্য বা সরণ যাই বলো আর কি, বাই সময়ের স্কোয়ার, তাই তো। অর্থাৎ বলটা এফ রইল, এর মাত্রা, বলের মাত্রা এফ, এটা এল, এটা কত টি স্কোয়ার, মানে এফ বাই এল টি টু দি পাওয়ার -2, মানে কথা হলো। আচ্ছা, এর পরের প্রশ্নে আসছি, সময়কে বলা আছে টি আর সরণকে বলা আছে কত, এক্স। তাহলে বলা হচ্ছে কি আমাদের বলের সমীকরণ এফ সমান এ সিটি, এ সাইন সিটি সরি, প্লাস বি কস ডিএক্স, এটা বলা আছে এ বাই বি আর সি বাই ডি এর মাত্রা কত। তাহলে এ বাই বি আর সি বাই ডি তো পরে বের করবো, আগে এ বি সি ডি এদের মাত্রাগুলো দেখে নিই। তা দেখো, এফ হচ্ছে বলের মাত্রা, এম এল টু দি পাওয়ার -2, এই পার্টটার মাত্রাও হবে কি আমাদের বলের মাত্রা। একটা কথা মনে রাখবে, সাইন সাইন থিটা, বা এখানে থিটা সমান কত আছে, সিটি আছে, তাই তো। তো এই সিটি, থিটা বা সাইনের যে অ্যাঙ্গেলটা, এর কোনো মাত্রা হয় না, ঠিক আছে। অর্থাৎ সি আর টি এই দুটো মিলে মাত্রাহীন হবে, সি আর টি এই দুটো মিলে এদের মাত্রা কত হবে, কোনো মাত্রা থাকবে না, অর্থাৎ 1 হবে। তাহলে সি সমান কত, 1/টি, আর টি এর মাত্রা কত, সময় তো, তাহলে 1/টি টু দি পাওয়ার 1, অর্থাৎ টি টু দি পাওয়ার -1 হয়ে গেল কি আমাদের সি এর মাত্রা। একই রকমভাবে ডিএক্স, এক্স এর মাত্রা যেহেতু এল, ডিএক্স এর মাত্রা হচ্ছে কত, 1, তার মানে ডি এর মাত্রা কত হয়ে যাবে, 1/x এর যা মাত্রা হবে, অর্থাৎ এল টু দি পাওয়ার -1। তাহলে সি আর ডি এর মাত্রা আমি পেয়ে গেছি। এবার আসছে আমাদের এ এর মাত্রা কি হবে না, যেহেতু আমাদের সাইন থিটা কম্পোনেন্টার বা এই যে এফ সমান যেটা ছিল আমাদের এ সাইন সিটি, এই অংশটার কোনো মাত্রা নেই, অর্থাৎ এ এবং এফ এর মাত্রা একই। এবার কি বলেছে, এ বাই বি, তাহলে বি দিয়ে ভাগ করে দাও, বি এর মাত্রা কত পেয়েছি আমি, আচ্ছা বি এর মাত্রাটা আমি এখনো বের করাইনি, কত ছিল এটা, কস ডিএক্স। আচ্ছা, এই পার্টটারও মাত্রা 0, তাহলে বি এর মাত্রা, এ এর মাত্রা এবং এফ এর মাত্রা একই, তাই তো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার মাত্রা 0,
ঠিক আছে, বা এরকম লিখতে পারি m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0। এবার আসি সি আর ডি। সি এর মাত্রা কত এসছে টি টু দি পাওয়ার -1, ডি এর মাত্রা কত এসছে আমার এল টু দি পাওয়ার -1, তাহলে এল টি টু দি পাওয়ার -1 এলো। এবার এমটাকেও যদি আমি ইনক্লুড করতে চাই তাহলে কত লিখবো সেটা এম টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হয়ে গেল। অর্থাৎ আমার এখানে এটা, তাহলে এ ইন্টু ডি এর মাত্রা বের করতে বলা আছে। অর্থাৎ এফ এর যা মাত্রা হবে সেই মাত্রাটাই কার হবে, এ এর মাত্রা হবে। সেই মাত্রাটা কার মাত্রা হবে, বি এবং টি এর গুণফলটার মাত্রা হবে। সেই মাত্রাটাই কার হবে, সি বাই ডিএক্স এর মাত্রাও তাই হবে। এবং সেই মাত্রাটাই ক্যাপিটাল এ এর মাত্রা হবে। কারণ কি, এই যে সাইন ওমেগা টি প্লাস ফাই এইটার কোনো মাত্রা হবে না। এবার আমার কি বের করতে বলেছে, ক্যাপিটাল এ ইন্টু ডি। তাহলে দেখো ক্যাপিটাল এ এর মাত্রা আর এফ এর মাত্রা একই হবে, তাই তো? অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার -2। এবার স্মল ডি এর মাত্রাটা বের করতে হবে। তো দেখো 1/c প্লাস ডিএক্স এই রাশিটা যেহেতু এফকেই সূচিত করে, তার জন্য এফ এর যা মাত্রা হবে এই গোটা রাশিটার মাত্রাও তাই হবে। এবার সি এর যা মাত্রা আর ডিএক্স এর মাত্রাও কিন্তু তাই। ঠিক আছে, কারণ কি সি এর সঙ্গে ডিএক্সটা যুক্ত হচ্ছে। অর্থাৎ এই যে ডিএক্স, এই ডিএক্স এর মাত্রায় কি থাকছে আমাদের দেখো, তাহলে এটাকে আমি বলতে পারি যে সিটাকে যদি আমি বাদও দিই, কারণ সি এর যা মাত্রা হবে ডিএক্স এরও তাই মাত্রা হবে, তাহলে আমি সিটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এইটার মাত্রা সমান কি লিখতে পারি আমরা, ডিএক্স এর মাত্রা। অর্থাৎ ডি সমান কত হয়ে যাচ্ছে আমাদের, না 1/m l টি টু দি পাওয়ার -2, আর এক্স এর মাত্রা কত, এল। তাহলে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 2। এই দুটোকে যদি আমি গুণ করি, গুণ করলে দেখো এটাতে এটাই কেটে যাবে, এটাতে এটাতে কেটে যাবে, পড়ে থাকবে কি এল টু দি পাওয়ার -1 আর এটা এল। অর্থাৎ এল আর এটা কত, এল টু দি পাওয়ার মাইনাস, গুণ করলে কত হয়ে যাচ্ছে আমাদের এল টু দি পাওয়ার -1 পড়ে থাকছে। তার মানে বিটা হচ্ছে। এই জায়গাটা ভালো করে মনে রাখবে, এখানটা সি এর যা মাত্রা ডিএক্স এরও তাই মাত্রা, কারণ কি সমমাত্রা না হলে যোগটা করা যেত না। এবার চলে আসছে আমরা পরের প্রশ্নে। দেখো বেগ হচ্ছে কত আমাদের ভি, ত্বরণ এ, বল এফ, এই তিনটাকে মৌলিক রাশি ধরেছি। অর্থাৎ দৈর্ঘ্য ভর সময়কে নয়। তাহলে বলছে কৌণিক ভরবেগের মাত্রাটা ইন টার্মস অফ ভি, এ এবং এফ দ্বারা প্রকাশ করতে বলেছে, তাই তো? তা দেখো কৌণিক ভরবেগ, তাই তো? দেখো এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, না কৌণিক ভরবেগকে আমরা এইভাবে লিখছি। দেখো কৌণিক ভরবেগ সমান আমরা এমভি আর পেলাম, তাই তো? তাহলে ভরকে আমরা কেমন ভাবে লিখছি, না বল বাই ত্বরণ। আচ্ছা মাঝে যেমন বেগ ছিল থাক, এটা কি আছে, দৈর্ঘ্য আছে তো? তাহলে দৈর্ঘ্যকে কিভাবে লিখতে পারি আমরা, দৈর্ঘ্যকে লিখতে পারি বেগের স্কোয়ার বাই ত্বরণ। তাহলে বলের মাত্রা কত, এফ, ত্বরণের মাত্রা কত, এ, বেগের মাত্রা কত, ভি, এটা কত, ভি স্কোয়ার, এখানে ত্বরণের মাত্রা কত, এ। তাহলে এফ ভি কিউব এ টু দি পাওয়ার -2, এইটা হয়ে যাবে মাত্রাটা। আচ্ছা বেগ স্কোয়ার বাই ত্বরণ সমান দূরত্ব, এটা বুঝতে পারা গেছে তো?
আমরা তো সেই একটা ফর্মুলা ছিল না আমাদের, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, যদি মনে করো ইউটা 0 হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি না ভি স্কোয়ার বাই, তাহলে দেখো দূরত্ব সমান কত হচ্ছে, ভি স্কোয়ার বাই ত্বরণ। দেখো এখানে বলা আছে কি, পি সমান বলা আছে এ কিউব বি স্কোয়ার বাই রুট সি ইন্টু ডি। তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার হাফ ডি। তাহলে আমার ডেল্টা পি বাই পি সমান কত হইবে আমাদের, না 3 ডেল্টা এ বাই এ, এই যে সূচকটা নেমে যাচ্ছে, প্লাস 2 ডেল্টা বি বাই বি, এখানেও সূচকটা নেমে গেল। আচ্ছা এখানেও কত হয়ে যাবে, হাফ সূচকটা নেমে যাবে, ডেল্টা সি বাই সি। আর এটা কত হয়ে যাবে, জাস্ট ডেল্টা ডি বাই ডি। এবার দেখো ক্যালকুলেট করে নাও, প্রথমটায় 3 ইন্টু 1%, তারপরে 2 ইন্টু কত আছে 3%, তারপরে আছে হাফ ইন্টু 4%, তারপর কত আছে 2%, তাই তো? মানে 3 যুক্ত 6 যুক্ত 2 যুক্ত 2, এত পার্সেন্ট হলো, 4 6 10 13% হয়ে গেল, তাই তো? যদি আমি কোথাও ক্যালকুলেশনে ভুল না করি তাহলে এটাই হবে। এবার দেখো বলা হচ্ছে একটা বস্তুর ভর দেওয়া আছে, আর কি দেওয়া আছে, দ্রুতি দেওয়া আছে। তাহলে বলা আছে কি, এর ভরবেগের মান কত হবে। তাহলে যদি আমাদের ভরবেগ সমান এম ইন্টু ভি, তাই তো? তাহলে 3.513 গণিত 500 করো, দশমিকটা করেছি। এখন দেখো সার্থক সংখ্যা এখানে কটা আছে, 3টা আছে, এখানে কটা আছে, 4টা আছে। তাহলে আমি 3টাকে কাউন্ট করবো, তাহলে পরপর আমি 3টা নিয়ে নেব। এবার দেখো এটা একটা ভালো প্রশ্ন আছে, বলা আছে কি, এই সংখ্যাটা, এই সংখ্যাটা, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই 3টা তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে। এই সংখ্যাটার 23.023 তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা, 5টা। আচ্ছা এর কটা, এটাকে আমি এইভাবে লিখতে পারি 3 ইন্টু 10⁻1 2 3 -3 আকারে লিখতে পারি, মানে এর তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে একটা। এটা 2.1 ইন্টু 10⁻³ তাহলে এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা, দুটো। তাহলে ক্রমটা কেমন হবে, 5 1 2, 5 1 2, অর্থাৎ বিয়েরটা। আচ্ছা এটা সে প্রথমে যেটা করেছিলাম কিছুটা সেরকমই, ডেল্টা পি বাই পি সমান কত হচ্ছে আমাদের 3 ডেল্টা এ বাই এ হবে, প্লাস 2 ডেল্টা বি বাই বি হবে, প্লাস ডেল্টা সি বাই সি, প্লাস ডেল্টা ডি বাই ডি। কত বলা আছে, এটা 3% বলা আছে, 1% বলা আছে, তাই তো? মানে এটা 3% হয়ে গেল, এটা কত হয়ে গেল, 2 2 4, 4% হয়ে গেল, এটা কত 3% হলো, এটা কত 4% হলো, 4 3 7, 4 3 7, মানে 14% হয়ে গেল। এটা একটা ভালো কোশ্চেন আছে, বলছে একটা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ বেধ 3টা দেওয়া আছে, বলেছে এর মধ্যে কোনটার পরিমাপ সব থেকে সঠিক। দেখো প্রথমটা কত দেওয়া আছে, এটা দশমিকের পরে 1 ঘর। দ্বিতীয়টা কত আছে, এটাও দশমিকের পরে 1 ঘর। এইটা দেখো দশমিকের পরে 2 ঘর আছে, অর্থাৎ এইটার মানটা বেশি নিখুঁত। দেখো বলেছে গোলকের ব্যাসার্ধ পরিমাপ করতে 2% ত্রুটি হলে আয়তন পরিমাপ করতে কত হবে। না ভি সমান আমরা জানি কত, 4/3 আর কি, এটা তো নাম্বার, এটার প্রয়োজন নেই। তাহলে ডেল্টা ভি বাই ভি সমান কত হচ্ছে 3 ডেল্টা আর বাই আর, তাহলে 3 ইন্টু
2% মানে কত 6% হচ্ছে। এটাই শেষ কোশ্চেন। দেখো এখানে বলা হচ্ছে ভর ও বেগের ত্রুটির পরিমাপ দেওয়া আছে, অর্থাৎ ডেল্টা ভি সমান দেওয়া আছে আর ডেল্টা এম সমান দেওয়া আছে। ডেল্টা এম সমান দেওয়া আছে ডেল্টা এম বাই এম ইন পার্সেন্ট দেওয়া আছে, ডেল্টা ভি বাই ভি ইন পার্সেন্ট দেওয়া আছে 2%। ঠিক আছে, তো দেখো ই সমান আমরা কত জানি, হাফ এম ভি স্কোয়ার। তো এই হাফটাকে বাদ দাও, যেহেতু এটা ধ্রুবক রাশি, তাহলে ডেল্টা ই বাই ই সমান আমরা কত লিখতে পারি, ডেল্টা এম বাই এম প্লাস 2, সূচকটা এগিয়ে যাবে, ডেল্টা ভি বাই ভি। তাহলে এটা কত আছে আমাদের 2% প্লাস 2 ইন্টু, তাহলে 2 6, তার মানে 8% হবে।